আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব শব্দ নিয়ে। বন্ধুরা, শব্দ কি আমরা তো চিনি, যদি না চিনি তাহলে আমি আরেকবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। শব্দ হচ্ছে কয়েকটি বর্ণ, এক বা একাধিক বর্ণ একত্রে মিলিত হয়ে যদি কোনো একটি অর্থ প্রকাশ করে তখন সেটাকে শব্দ বলে। একটি বর্ণ দিয়েও শব্দ হতে পারে, যেমন আমরা বলি যে আমি ও তুমি। এখানে যে ও একটা বর্ণ, এই একটা বর্ণ কিন্তু একটা শব্দ হয়েছে। এমনিভাবে একাধিক বর্ণের শব্দই বেশি। একাধিক বর্ণ যদি একত্রে মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলা হয় শব্দ। তো শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। শব্দের শ্রেণীবিভাগ হচ্ছে তিনটি। একটা হচ্ছে শব্দকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎপত্তি অনুযায়ী, উৎপত্তি অনুযায়ী। দুই নম্বর হচ্ছে অর্থ অনুযায়ী। তিন নম্বর হচ্ছে গঠন অনুযায়ী। শব্দকে এই তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। অনুযায়ী বা অনুসারে বলা হয়, উৎপত্তি অনুসারে, অর্থ অনুসারে, গঠন অনুসারে, এই তিনটা শ্রেণীতে শব্দকে ভাগ করা হয়েছে। তো আমরা আজকে উৎপত্তি অনুসারে যে শব্দকে ভাগ করা হয়েছে ওইটা নিয়ে আমরা আলোচনা করব। উৎপত্তি মানে হচ্ছে জন্ম, অর্থাৎ শব্দকে তার জন্ম স্থান হিসাবে বা কোথা থেকে জন্মগ্রহণ করেছে শব্দটা বা কোথা থেকে এসেছে, উৎপত্তি হয়েছে, সেই অনুসারে শব্দগুলোকে যে ভাগ করা হয়েছে সেটাকে বলা হয় উৎপত্তি অনুযায়ী শব্দের প্রকারভেদ। উৎপত্তি অনুযায়ী শব্দকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। এটা শব্দগুলো কোথা থেকে এসেছে এটাকে বলা হয় উৎপত্তি। এই উৎপত্তি অনুসারে শব্দকে ভাগ করা হয়েছে 5 ভাগে। আমরা ভাগগুলো আগে দেখি। নাম্বার 1, তৎসম শব্দ। নাম্বার 2, অর্ধতৎসম শব্দ। নাম্বার 3, তদ্ভব শব্দ। নাম্বার 4, দেশি শব্দ। নাম্বার 5 হচ্ছে বিদেশি শব্দ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, উৎপত্তি অনুযায়ী শব্দকে ভাগ করা হয়েছে 5টি ভাগে। 1 নাম্বার তৎসম শব্দ, 2 নম্বর হচ্ছে অর্ধতৎসম শব্দ, 3 নম্বর হচ্ছে তদ্ভব শব্দ, 4 নম্বর হচ্ছে দেশি শব্দ, 5 নম্বর হচ্ছে বিদেশি শব্দ। তাহলে এই 5টা ভাগ তোমরা মনে রাখবে। এই 5টা ভাগ কিন্তু উৎপত্তি অনুসারে। আর অর্থ অনুসারে শব্দ 3 প্রকার: রূঢ় শব্দ, যুগররী শব্দ, যৌগিক শব্দ।
আবার গঠন অনুযায়ী শব্দটা দুই প্রকার, মৌলিক শব্দ আর সাধিত শব্দ। তাহলে আমরা যে 5 প্রকার এখানে দেখলাম যে শব্দটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে উৎপত্তি অনুসারে শব্দের প্রকারভেদ। তো আমরা প্রত্যেকটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব তৎসম শব্দ নিয়ে। তৎসম, তৎ শব্দটির অর্থ হচ্ছে তার। তার মানে কার? সংস্কৃত। তার মানে হচ্ছে সংস্কৃত। আর সম শব্দের অর্থ হচ্ছে সমান। সমান। তাহলে দেখো তৎসম শব্দের অর্থ হচ্ছে তার সমান, অর্থাৎ সংস্কৃত শব্দের সমান। তো এটা সংজ্ঞায় বলা হয় যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে কোনো প্রকার পরিবর্তন না হয়ে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। আমি আবার বলি, যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। যেমন চন্দ্র, এই চন্দ্র শব্দটা সংস্কৃত ভাষার শব্দ, এটা বাংলা ভাষায় ব্যবহৃত হয়। তো এই শব্দটা চন্দ্র অর্থ কি আমরা জানি? চন্দ্র অর্থ হচ্ছে চাঁদ। তাহলে চন্দ্র শব্দটার অর্থ হচ্ছে চাঁদ, এটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। এরপর দেখো হস্ত। এই হস্ত শব্দের অর্থ হচ্ছে হাত। এই হস্ত শব্দটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। এরকম আছে মস্তক। মস্তক এই শব্দটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, সুতরাং এগুলো হচ্ছে তৎসম শব্দ। এরকম আছে নক্ষত্র। নক্ষত্র, নক্ষত্র শব্দটা সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে, এই জন্য এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। আমরা যদি এটা সংজ্ঞা লিখি তাহলে কি লিখবো? যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে সংস্কৃত থেকে, তাহলে দেখো যে শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। আমরা এটা জানলাম। এবার আমরা অর্ধ তৎসম শব্দটা জানব। 2 নম্বরটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ। তাহলে আমরা তৎসম শব্দের অর্থটা একটু আগে জেনেছি, যেটা অর্থ হচ্ছে সংস্কৃতের সমান। আর অর্ধ মানে হচ্ছে আধা। আধা, তো আধা সংস্কৃতের সমান, অর্থাৎ যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে, সম্পূর্ণটা পরিবর্তিত হয় নাই, আংশিক পরিবর্তিত হয়েছে, সেই শব্দগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। অর্থাৎ সংস্কৃত ভাষার শব্দগুলো ছিল, মূলটা ছিল সংস্কৃত ভাষা, কিন্তু বর্তমানে যে বাংলা ভাষা এসেছে এটা কিছুটা পরিবর্তিত হয়েছে, এসেছে, এটার পরিবর্তিত একটা রূপ বের হয়েছে যেটা বাংলা ভাষায় ব্যবহৃত হয়, কিন্তু এটার মূলটা সংস্কৃত ভাষা। সেই শব্দগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন আমরা যদি একটা শব্দ লিখি, এখানে দেখো জ্যোৎস্না, এখানে স হবে। এই যে জ্যোৎস্না শব্দটা দেখো, জ্যোৎস্না মানে কি? আলো। জ্যোৎস্না শব্দটা কিন্তু অর্ধ তৎসম শব্দ, কারণ এটা বাংলা ভাষায় জ্যোৎস্না ব্যবহৃত হয়।
এটার মূল সংস্কৃত ভাষা থেকে এসেছে। সংস্কৃত ভাষার শব্দটা হচ্ছে জ্যোৎস্না। সংস্কৃত ভাষার শব্দটা ছিল এরকম, উচ্চারণ ছিল জ্যোৎস্না। এই জ্যোৎস্না থেকে শব্দটা এসেছে জ্যোৎস্না। সুতরাং এই সংস্কৃত ভাষাটা হচ্ছে জ্যোৎস্না আর বাংলা ভাষায় ব্যবহৃত হয় জ্যোৎস্না। সুতরাং এই শব্দটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমনি এরকম আছে, দেখো গিন্নি, এই গিন্নি শব্দটা, গিন্নি অর্থ কি? বউ। এই গিন্নি শব্দটা দেখো ঘরের পরিচালিকাকে গিন্নি বলা হয়। এই গিন্নি শব্দটা অর্ধ তৎসম শব্দ। এটার মূল ছিল গৃহিণী। এটা ছিল মূল শব্দ। এটা হচ্ছে সংস্কৃত শব্দ। আর সংস্কৃত থেকে পরিবর্তিত, কিছুটা পরিবর্তিত হয় বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে গিন্নি। এরকম আরো কিছু শব্দ রয়েছে, এগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তাহলে অর্ধ তৎসম শব্দ বলতে আমরা কি বুঝি? যে শব্দগুলো সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে। তাহলে দেখো, যে শব্দগুলো সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই শব্দগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তাহলে বন্ধুরা, আমরা 3 নম্বর শব্দটাতে চলে যাই। 3 নম্বর শব্দটা ছিল তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ দেখো, তো এই তদ্ভব শব্দটা কিন্তু তৎ যোগ ভব, এই দুইটা শব্দ একত্র মিলিত হয়ে হয়েছে তদ্ভব। তো তৎ মানে হচ্ছে তার, অর্থাৎ সংস্কৃত, আর ভব মানে হচ্ছে উৎপন্ন। ভব শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন। তাহলে তদ্ভব শব্দের অর্থ হচ্ছে তার থেকে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে এটা উৎপন্ন হয়েছে। কিভাবে উৎপন্ন হয়েছে? প্রথমে এটা সংস্কৃত শব্দ ছিল, সংস্কৃত ভাষা থেকে কিছুটা পরিবর্তিত হয়ে এটা প্রাকৃত ভাষায় রূপান্তরিত হয়েছে। এই প্রাকৃত ভাষা থেকে আরো কিছুটা পরিবর্তিত হয়ে এটা বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই শব্দগুলো হচ্ছে তদ্ভব শব্দ। যেমন দেখো, একটু আগে আমরা দেখেছিলাম যে চন্দ্র, এই চন্দ্র শব্দটা সংস্কৃত শব্দ। এই সংস্কৃত থেকে এটা পরিবর্তিত হয়েছে চন্দ, এটা হচ্ছে প্রাকৃত শব্দ। এই চন্দ থেকে পরিবর্তিত হয়েছে চাঁদ। বুঝতে পেরেছো? যে শব্দগুলো সংস্কৃত থেকে প্রাকৃত থেকে পরে বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেই শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। এরকম ভাবে আছে, দেখো হস্ত, এটা দেখেছিলাম সংস্কৃত ভাষা। এই হস্ত থেকে পরিবর্তিত হয়েছে হত্ত, পরে হয়েছে হাত। তাহলে প্রথমে হস্ত, পরে হয়েছে হত্ত, হত্ত থেকে পরে হয়েছে হাত। এই শব্দগুলো এগুলো হচ্ছে তদ্ভব শব্দ, অর্থাৎ এটা প্রাকৃত ভাষা থেকে এসেছে, আর প্রাকৃতটা এসেছে সংস্কৃত থেকে। তাহলে আমরা তদ্ভব শব্দের সংজ্ঞায় বলতে পারি যে শব্দগুলো সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষা, পরে প্রাকৃত থেকে আরো কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেই শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। এরপর দেখো 4 নম্বর হচ্ছে দেশি শব্দ।
দেশি শব্দ। দেশি শব্দগুলো এটা সংজ্ঞায় বলা হয় অর্থাৎ যে শব্দগুলো পূর্বেকাল থেকে অনেক অনেক আগ থেকেই আদিমকাল থেকেই এ দেশের মানুষের মুখে মুখে যে শব্দগুলো প্রচলিত ছিল সেগুলো সরাসরি বাংলা ভাষায় এখনো ব্যবহৃত হয়, সেই শব্দগুলোকে বলা হয় দেশি শব্দ। অর্থাৎ আদিম অধিবাসী যেমন কুল, মুন্ডা, এই তামিল, তারা আদিম অধিবাসী, তারা যে শব্দগুলো ব্যবহার করেছিল আদিম যুগে, যে শব্দগুলো তারা ব্যবহার করেছিল সেই শব্দগুলো এখনো বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এই শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। অর্থাৎ এটা কারা ব্যবহার করতে এটা জানা যায়, কিন্তু এটার মূল জানা যায় না। যেমন মনে করো কুড়ি, কুড়ি বলতে আমরা বুঝি 20, কুড়ি বলতে 20 বুঝি। এই কুড়িটা হচ্ছে কুল ভাষা, অর্থাৎ কুল জাতিরা আদিম যুগে যে কুল জাতি ছিল তারা এই কুড়ি শব্দটা ব্যবহার করত। এটা এখনো বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। যেমন উদর, পেট, এই পেট শব্দটা যেটা অর্থ হচ্ছে উদর, আমরা উদর পেট বললে চিনি। এই পেট শব্দটা তামিল ভাষা, তামিলরা আদিমকাল থেকে তামিল এটা ব্যবহার করতে, এখনো বাংলা ভাষায় এটা ব্যবহৃত হচ্ছে। চুলা, এরকম আছে খোকা, টুপর, কুলা, এই শব্দগুলো দেশি শব্দ। এরকম আরো কিছু শব্দ রয়েছে। তো যে শব্দগুলো আদিমকাল থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে এবং এখনো বাংলা ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই শব্দগুলোকে বলা হয় দেশি শব্দ। এরপরে আসো বিদেশি শব্দ। বিদেশি শব্দ, এই বিদেশি শব্দ হচ্ছে যে শব্দগুলো বাইরের দেশ থেকে আমাদের দেশে বাংলা ভাষা এসে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ বাংলাদেশটা এই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন দেশ থেকে মানুষরা দেশে এসেছে, ব্যবসায়িক উদ্দেশ্যে এসেছে, রাজনৈতিক উদ্দেশ্যে এসেছে, অথবা ধর্ম প্রচার করার জন্য এসেছে। এই বিভিন্ন কারণে যখন মানুষরা এসেছে তো যে শব্দগুলো তারা ব্যবহার করেছে, এই শব্দগুলো এখনো বাংলা ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই শব্দগুলো হচ্ছে বিদেশি শব্দ। তো বিদেশি শব্দ হিসেবে অনেক শব্দ কিন্তু আমাদের দেশে আছে, যে পর্তুগিজ শব্দ, ফার্সি শব্দ, উলন্দাজ শব্দ, তুর্কি শব্দ, ইংরেজি শব্দ, চীনা শব্দ, জাপানি শব্দ, হিন্দি শব্দ, গুজরাটি শব্দ, বার্মিজ শব্দ। এই শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে এবং এই শব্দগুলো ব্যবহার করার কারণে কিন্তু আমাদের বাংলা ভাষার শব্দভান্ডার বেড়েছে। যেমন মনে করো আরবি শব্দ আছে আল্লাহ, ইসলাম, ঈমান, ওযু, সালাত, গোসল, জান্নাত, জাহান্নাম, কোরআন, এই শব্দগুলো হচ্ছে আরবি শব্দ। ফার্সি শব্দ আছে দেখো খোদা, নামাজ, রোজা, পয়গম্বর, ব্যস্ত, দোজক, এই শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। ইংরেজি শব্দ আছে দেখো স্কুল, পেন্সিল, লাইব্রেরি, টেবিল, টেলিভিশন, এই শব্দগুলো হচ্ছে ইংরেজি শব্দ। এরপরে আছে পর্তুগিজ শব্দ আনারস, আলপিন, আলমারি, গির্জা। এরপর আছে ফার্সি শব্দ কার্তুজ, রেস্তোরাঁ। উলন্দাজ শব্দ আছে ইস্কাপন, টেক্কা, রুইতন, হরতন, এগুলো হচ্ছে উলন্দাজ শব্দ। গুজরাটি শব্দ হচ্ছে হরতাল, পাঞ্জাবি শব্দ চাহিদা, তুর্কি শব্দ আছে চাকর, চাকু, চীনা শব্দ চা, চিনি, মায়ানমার, লুঙ্গি, ফুঙ্গি, এই শব্দগুলো হচ্ছে মায়ানমার বার্মিজ শব্দ। এরপরে জাপানি শব্দ। এরপরে আছে মিশ্র শব্দ। মিশ্র শব্দ হচ্ছে বাংলা ভাষার সাথে বিদেশি শব্দ মিশ্রিত হয়ে যে শব্দগুলো হয়, যেমন হাট বাজার, হেড মৌলবি। এরপর আছে পারিভাষিক শব্দ। কিছু শব্দ আছে অর্থনৈতিক বিবেচনা করে এগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়, যেমন ফাইল। ফাইল শব্দ অর্থ কিন্তু নথি, এই নথিটা হচ্ছে একটা পারিভাষিক শব্দ। এরকম আছে প্রশিক্ষণ। প্রশিক্ষণ হচ্ছে ইংরেজি হচ্ছে ট্রেনিং, এটার একটা পারিভাষিক শব্দ হচ্ছে প্রশিক্ষণ। তো বন্ধুরা আজকে আমরা উৎপত্তি অনুযায়ী শব্দের প্রকারগুলো জানলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো জানবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।